আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। করোনার ক্রান্তিকালে পরমাণু পরীক্ষা চালিয়েছে চীন। ভারতে করোনায় শুধু হিন্দুদের চিকিৎসা দেয়া হবে। অনাহারে মারা যেতে পারে 3 কোটি মানুষ বলছে WFP। স্বাস্থ্য খাতে নিজের ব্যর্থতা ঢাকতেই ইরানের বিরুদ্ধে অভিযোগ। করোনা আতঙ্কের মাঝেই ইরান যুক্তরাষ্ট্র সামরিক উত্তেজনা। করোনা ভাইরাসের সংক্রমণ ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। 5 সেকেন্ডে করোনা শনাক্তের ডিভাইস আবিষ্কার ইরানের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ঘাতক ভাইরাস করোনায় কাঁপছে পুরো বিশ্ব। সৃষ্ট হয়েছে মানবিক সংকট, দেশে দেশে জমছে লাশের স্তূপ। অথচ করোনার জন্মদাতা চীন এই ক্রান্তিকালে গোপনে চালিয়েছে স্বল্প পাল্লার পারমাণবিক পরীক্ষা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে। চীনের লুপনুর পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের পরিপার্শ্বগত পরিবর্তন বিশ্লেষণ করে এমন ধারণা করেছে পেন্টাগন। তবে বেইজিং পারমাণবিক পরীক্ষার কথা অস্বীকার করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে, করোনা ভাইরাস নিয়ে এরই মধ্যে শিথিল হয়ে পড়া ওয়াশিংটন বেইজিং সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে এই দাবি। 1996 সালে যুক্তরাষ্ট্র ও চীন CTBT স্বাক্ষর করে, তবে কোনো দেশই তা অনুমোদন করেনি। সে কারণে বাস্তবায়ন করা যায়নি এই চুক্তি। তবে চীন চুক্তির শর্ত মেনে চলছে আর যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখা পর্যবেক্ষণ করছে। চুক্তিটি কার্যকর হলে সন্দেহজনক স্থাপনা পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। গত বছর মে মাসে রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা, তবে সেই অভিযোগ প্রমাণ করা যায়নি। মার্কিন আমলারাও ট্রাম্প প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে CTBT বাতিল করার আহ্বান জানাচ্ছেন, তাতে করে যুক্তরাষ্ট্র নিজেদের পারমাণবিক পরীক্ষা চালাতে পারবে। রিপাবলিকান সিনেটর টম কোটন টুইটারে লিখেছেন, বেইজিং তাদের পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন করছে আর যুক্তরাষ্ট্র একপাক্ষিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির দিয়ে হাত আটকে রেখেছে। চীন প্রমাণ করেছে তারা আমাদের সঙ্গে সততার সঙ্গে কাজ করতে পারবে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীন পারমাণবিক পরীক্ষা স্থগিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্র মিথ্যা অভিযোগ করছে বলে দাবি করেন তিনি। বলেন, চীন সবসময় দায়িত্বশীল আচরণ করেছে, আন্তর্জাতিক নিয়মকানুন সততার সঙ্গে মেনে চলেছে। চীনকে নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা ভিত্তিহীন। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় হিন্দু ও মুসলমানদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করেছে গুজরাটের এক হাসপাতাল, যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। গুজরাটের আহমেদাবাদে করোনা আক্রান্তদের জন্য সরকারি হাসপাতালে যে ওয়ার্ড তৈরি হয়েছে, সেখানে হিন্দুদের রাখার জন্য একটা ওয়ার্ড এবং মুসলিম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে। হিন্দুদের ওয়ার্ডে ঠাঁই পাবে না মুসলিম রোগীরা এবং মুসলিমদের ওয়ার্ডে রাখা হবে না হিন্দুদের। ধর্মের ভিত্তিতে আলাদা ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের দাবি, সরকারের নির্দেশেই এই কাজ করা হয়েছে। যদিও সরকার বলছে এই বিষয়ে তাদের কিছুই জানা নেই, তবে রোগীরা জানিয়েছেন রোববার সন্ধ্যায় আইসোলেশন ওয়ার্ডে হিন্দু এবং মুসলিমদের পৃথক করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে ভারত জুড়ে। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে এই খবর জানিয়েছে। খবরে বিশেষজ্ঞদের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, এ এক অভূতপূর্ব ঘটনা। স্বাধীন ভারতের 7 দশকের ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি। এটি শুধু অমানবিক ঘটনা নয়, অসাংবিধানিকও। কারণ সংবিধান অনুসারে ধর্মের ভিত্তিতে ভারতীয়দের এইভাবে আলাদা করে দেখার সুযোগ নেই। আহমেদাবাদের সিভিল হাসপাতালে করোনা রোগীদের জন্য 1200টি বেডের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত সেখানে ভর্তি আছে 150 জন আর 36 জনের করোনা পরীক্ষা হয়েছে। তারা একটি পৃথক ওয়ার্ডে আছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, এর মধ্যে অন্তত 40 জন মুসলিম রোগী গত সপ্তাহে যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেমনি এক করোনা আক্রান্ত মুসলিম রোগীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষ জানান, হিন্দু ও মুসলিম রোগীদের পৃথক ওয়ার্ডে রাখা হবে। সেই মতো রাতেই মুসলিম রোগীদের অন্য ওয়ার্ডে সরিয়ে দেয়া হয়। হাসপাতালের সুপার গুণবন্ত রাঠোর জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশিকা মেনেই এই কাজ করা হয়েছে। এই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাননি তিনি। যদিও গুজরাটের উপমুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী নীতিন প্যাটেল জানিয়েছেন, এই বিষয়ে তার কিছু জানা নেই। তবে রোগীদের বক্তব্য, রোববার সন্ধ্যায় আইসোলেশন ওয়ার্ডে ঢুকে প্রাথমিকভাবে 28 জনের নাম ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রত্যেকেই মুসলিম। তাদের বলা হয় অন্য ওয়ার্ডে নিয়ে যাওয়া হবে। এই বিষয়ে সিভিল হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে যোগাযোগ করলে নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তির মন্তব্য, হিন্দু এবং মুসলিমদের সুবিধার্থেই এ কাজ করা হয়েছে।
তার আরও বক্তব্য, দিল্লিতে তাবলিগ জামাতের সমাবেশ থেকে করোনা ছড়িয়ে পড়ার ফলে হিন্দুদের মধ্যে ভয় তৈরি হয়েছে। সম্ভবত সে কারণেই আইসোলেশন ওয়ার্ডেও দুটি সম্প্রদায়কে আলাদা রাখা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। গত কয়েক বছরে ভারতে সাম্প্রদায়িক বিভেদ এবং উস্কানি চোখে পড়ার মতো বেড়েছে। কয়েক মাস আগেই দিল্লিতে ঘটে গিয়েছে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা। মৃত্যু হয়েছে 50-এরও বেশি সাধারণ মানুষের। এখনও গৃহহীন অসংখ্য। আরও আগে এনআরসি সিএএ নিয়ে সহিংসতা চলেছে মাসের পর মাস। রাস্তায় নেমেছেন মুসলিম নারীরা। ভারত জুড়ে তারা দিনের পর দিন অবস্থান বিক্ষোভ দেখিয়েছেন। রাস্তায় নেমেছেন ছাত্ররাও। সেখানেও হিন্দু মুসলিম বিভেদ তৈরির চেষ্টা হয়েছে। তারই মধ্যে শুরু হয় করোনার প্রকোপ। এতদিন ভিতরে ভিতরে বিভেদের রাজনীতি চলছিল। সিএএ করে তারা বুঝিয়ে দিয়েছিল এবার বিভেদের রাজনীতি প্রকাশ্যে হবে। গুজরাটের ঘটনা তা আরও স্পষ্ট করে দিল। তবে শুধু কেন্দ্রীয় সরকারকে দোষ দিয়েও লাভ নেই। বিভেদের রাজনীতি সমাজের সর্বত্র ছড়িয়ে পড়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো শুধু মুসলিমদের জন্য হাসপাতাল তৈরির কথা বলেছেন। সবই সমান। এদেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য চরম সংকটে। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্ত বসু অবশ্য এর মধ্যে রাজনীতি দেখতে পাচ্ছেন না। তিনি বলেন, চিকিৎসকরা যদি মনে করেন হিন্দু মুসলিমকে আলাদা রাখলে চিকিৎসায় সুবিধা হবে, তাহলে আমার কিছু বলার নেই। যদিও ডাক্তারদের বক্তব্য, কোনো চিকিৎসকের পক্ষে এমন পরামর্শ দেওয়া সম্ভব নয়, কারণ রোগ এবং চিকিৎসার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। যারা বিষয়টিকে চিকিৎসকদের পরামর্শ বলে চালানোর চেষ্টা করেছেন তারা হয় মিথ্যা বলছেন অথবা সত্য থেকে চোখ ঘোরানোর প্রচেষ্টায় আছেন। গুজরাটের সিভিল হাসপাতালের ঘটনা প্রকাশ্যে চলে আসায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা শুরু হয়েছে। অনেকেরই ধারণা এর ফলে রাতারাতি হাসপাতাল নিয়ম পরিবর্তনও করতে পারে। সে কারণেই কেউ এর দায় নিতে চাইছেন না। কিন্তু অদূর ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে বলেই বিশেষজ্ঞদের একাংশের ধারণা। করোনা ভাইরাসের কারণে থমকে যাওয়া বিশ্ব ব্যবস্থায় গরিব মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থার প্রধান ডেভিড ভেসলে। বুধবার কানাডা ভিত্তিক সংবাদ মাধ্যম গ্লোব অ্যান্ড মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, জাতিসংঘ তহবিল গঠন না করলে ভয়াবহ পরিণতি হতে পারে। তার আশঙ্কা, দরিদ্রদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করা না গেলে অন্তত 3 কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে। বেসলে জানান, বিভিন্ন দেশের সরকারের আর্থিক সহায়তায় বিশ্বে অন্তত 100 মিলিয়ন মানুষের মুখে খাবার তুলে দেয় WFP। তার মধ্যে অন্তত 30 মিলিয়ন মানুষ খাবার না পেলে অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে আছে। জীবন বাঁচাতে হলে তাদের মুখে খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের অর্থনীতি থমকে গেছে। ডেভিড ভেসলে মনে করেন, এই ধরনের পরিস্থিতিতে বিভিন্ন দেশ WFP-কে অর্থ সহায়তা বন্ধ করে দিতে পারে, আর এতে বিপর্যয় আরও বেড়ে যাবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি আমরা অর্থায়ন বন্ধের কবলে পড়ি, সর্বনিম্ন 30 মিলিয়ন মানুষ মারা যাবে। 3 মাসের বেশি সময় ধরে দিনে 3 লাখ মানুষের মৃত্যু হবে। সে কারণেই করোনা ভাইরাস মোকাবেলায় গৃহীত পরিকল্পনার সঙ্গে অর্থনীতির বিষয়টি বিবেচনা করার কথাও বলেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের স্বাস্থ্যসেবা সম্পর্কে যে অযাচিত মন্তব্য করেছেন তাকে স্বাস্থ্য খাতে নিজেদের ব্যর্থতা ধামাচাপা দেওয়ার চেষ্টা বলে মন্তব্য করেছে তেহরান। পম্পেও সম্প্রতি দাবি করেন, ইরান নিজের স্বাস্থ্যসেবা খাতে পুঁজি বিনিয়োগ না করে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার কাজে অর্থ ব্যয় করছে। পম্পেওর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুস জাহানপুর বলেছেন, আমেরিকায় নজিরবিহীনভাবে করোনার প্রাদুর্ভাব দেখা দেয় সেদেশের জনগণ ভয়ঙ্কর চাপের মধ্যে রয়েছে। আমেরিকার ব্যর্থ ও অযোগ্য স্বাস্থ্য ব্যবস্থা সেদেশের করোনা পরিস্থিতি কতটা সামাল দিতে পারবে তা নিয়ে মানবিক কারণে ইরানও উদ্বিগ্ন বলে তিনি মন্তব্য করেন। কিয়ানুস জাহানপুর বলেন, গত 4 দশকে ইরান নিজের স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ খরচ করেছে। বর্তমানে অভ্যন্তরীণ চাহিদার শতকরা 97% ওষুধ ইরানে তৈরি হচ্ছে এবং জটিল রোগের ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। দেশের জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমা দেওয়ার যে পরিকল্পনার কথা এখনও আমেরিকার কাছে দিবাস্বপ্ন মনে হয়, তা এরই মধ্যে ইরান বাস্তবায়ন করে ফেলেছে। ইরানের বেশিরভাগ মানুষকে স্বাস্থ্য বীমার আওতায় আনা হয়েছে এবং তাদের অনেকে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে এই সেবা পাচ্ছেন। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের রণতরীর কাছাকাছি চলে এসেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের 11টি যুদ্ধজাহাজ। আর ইরানের এমন কর্মকাণ্ডকে বিপজ্জনক উল্লেখ করেছে মার্কিন নৌবাহিনী। বুধবার মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এমনটি জানানো হয়। গত কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারস্য উপসাগরে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেনা কর্মকর্তা কাসেম সোলাইমানি হত্যার পর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্কের মধ্যে আবারও এমন কর্মকাণ্ড দুই দেশের মধ্যে যুদ্ধের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে।
মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয় যুক্তরাষ্ট্রের 6টি জাহাজের কাছাকাছি পৌঁছে যায় ইরানের যুদ্ধ জাহাজগুলো। ইরানের জাহাজগুলোকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি সতর্ক বার্তা পাঠানো হয়েছে বলেও মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। এরপর প্রায় ঘণ্টাখানেক পর ইরানের জাহাজগুলো সেখান থেকে সরে যায়। এদিকে এ নিয়ে ইরানের গণমাধ্যমে কিছু বলা হয়নি। গত বছরের 27 ডিসেম্বর ইরাকের K1 মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। তখন প্রায় 30টি রকেট হামলায় নিহত হয় এক মার্কিন ঠিকাদার। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। নিহত হয় গোষ্ঠীটির প্রায় 25 সেনা। এর কয়েকদিন পর বাগদাদে বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের জেনারেল কাশেম সোলেমানি ও কাতাইব হিজবুল্লাহর সহ-প্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে আমেরিকা। এ হত্যার প্রতিশোধ নিতে গত 8 জানুয়ারি ইরাকের ইরবিল ও আইন আল আসাদে অবস্থিত 2 মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এরপরেও ইরাকে মার্কিন ঘাঁটিতে বেশ কয়েকবার হামলার ঘটনা ঘটেছে। ভারতে এখনও ঊর্ধ্বমুখী কোভিড-19 ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, মৃতের সংখ্যাও। এবার সেই আবহে ভারতের 170টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্র। এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল 12,000। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত সংখ্যা। দেশে এখন পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছেন 12,380, মৃত বেড়ে হয়েছে 414। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে 1,448 জন। সবচেয়ে কঠিন পরিস্থিতি মহারাষ্ট্রে, সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে 3,000 জন। এদিকে মহারাষ্ট্রের এই পরিস্থিতির মধ্যে শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন চালু করা হবে। এই খবর প্রকাশের অভিযোগে এক মারাঠি সাংবাদিককে বুধবার গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। উল্লেখ্য, লকডাউন ভেঙে ঘরে ফেরার দাবিতে মঙ্গলবার বান্দ্রায় ভিড় করেন শ্রমিকরা। পরিস্থিতি সামলাতে পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বান্দ্রায় শ্রমিকদের জমায়েতের ঘটনায় 3টি FIR দায়ের করা হয়েছে। দ্বিতীয় দফায় লকডাউনের মধ্যেই বাংলার সব জুট মিল ও ইটভাটা খোলার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নবান্নে সংবাদ সম্মেলনে মমতা জানান, রাজ্যের সব জুট মিলে কাজ শুরু হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে 15% শ্রমিককে কাজে লাগানো হবে। একইভাবে পশ্চিমবঙ্গে ইটভাটা খোলার কথা বলেছেন মমতা। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 132। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 17। সব মিলিয়ে মোট 42 জনকে ছাড়া হয়েছে বলে বুধবার নবান্নে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC করোনা নির্ণয়ে নজিরবিহীন প্রযুক্তি বের করেছে। এই প্রযুক্তি দিয়ে 100 মিটার ব্যাসার্ধের মধ্যে মাত্র 5 সেকেন্ডের মধ্যে করোনা আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা যাবে। তেহরানে IRGCর প্রধান মেজর জেনারেল হোসেন সালামির উপস্থিতিতে গতকাল বুধবার এই প্রযুক্তির উদ্বোধন করা হয়, এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম পার্স টুডে। পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, ইরানে করোনা বিরোধী লড়াইয়ের শুরু থেকেই সশস্ত্র বাহিনী সদস্যদের সঙ্গে একযোগে কাজ করে চলেছে IRGC। এই প্রযুক্তির সহায়তা করোনা ভাইরাস রয়েছে এমন সব বস্তু শনাক্ত করা যাবে, পাশাপাশি মাত্র 5 সেকেন্ডের মধ্যে শনাক্ত হবে করোনা আক্রান্ত ব্যক্তিও। এই বিষয়ে ইরানের মেজর জেনারেল হোসেন সালামি বলেন, এটি এমন এক চৌম্বকীয় পরিমণ্ডল তৈরি করে যা চারপাশ খতিয়ে দেখতে থাকে। একটি অ্যান্টেনার সাথে এই ব্যবস্থা লাগানো আছে এবং করোনার উপস্থিতি খুঁজে বের করার সাথে সাথেই সেদিকে দিক নির্দেশনা দিতে থাকে। রক্ত পরীক্ষার ঝামেলায় যেতে হয় না উল্লেখ করে জেনারেল হোসেন সালামি আরও বলেন, এ প্রযুক্তি ব্যবহারে 80% ক্ষেত্রেই সফলতা লাভ করা গেছে। এ দিয়ে দূর থেকেই কাজ করা যায়। এসব সুবিধা থাকায় এটি দিয়ে গণভাবে করোনা নির্ণয় করা সম্ভব বলেও জানান তিনি। ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 76,379 জন, মারা গেছে 4,777 জন।